হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব তা প্রথমেই জানাচ্ছি। আজকের বিষয়ের মধ্যে আছে নিউ ইয়র্কে বিপজ্জনক শীত চলছে, সতর্কতার আহ্বান সবাইকে, এবং কাল থেকে শুরু হচ্ছে তুষার ঝড়, বম্ব সাইক্লোন। এই বিষয়টি আজকে আলোচনা হবে। আমরা আশা করি নাজমুল হাসান আপনাদের জানাবেন ডিটেলস। সিনেটে আইসের কার্যক্রম সীমিত করা নিয়ে বিল পাস, এই বিষয়টি আজকে আমরা জানব। কি বিল পাস হয়েছে? হে বুটের পক্ষে বাংলাদেশে প্রথম তারেক রহমান মুখ খুলেছেন। শুরু হয়েছে ট্যাক্স সিজন এবং বেশি ট্যাক্স রিটার্ন প্রাপ্তির যে প্রত্যাশা এবং বাস্তবতা, এই বিষয়টি আমরা সবাই চাই বেশি আমরা ট্যাক্স রিটার্ন পাবো, বাট এটা কেন চাই এবং এর বাস্তবতা কী, এই বিষয়টি আজকে আলোচনা করব। নিউ ইয়র্ক সিটিতে তুষারের পাহাড় এবং জনজীবনে ভোগান্তি, পরিষ্কার না করা হচ্ছে না কেন রাস্তাঘাট, এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। এ নিয়ে মানুষের মধ্যে খুবও জমা হচ্ছে দিনে দিনে। এবং সর্বশেষ যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটিতে নিউ ইয়র্ক স্টেট ডিস্ট্রিক্ট 36-এর যে নির্বাচন, এই নির্বাচনে বাংলাদেশি কমিটির অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয়টি আজকে আলোচনা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন জনাব মিয়ামদ আফজাল, মঈনুদ্দিন নাসের, জনাব শামসুল হক এবং ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে ফেসবুকে যারা দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন সবার সাথে। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ শুক্রবার, জানুয়ারি মাসের 30 তারিখ, যুক্তরাষ্ট্র সিনেটে একটি বিল পাশ হয়েছে। $1.2 ট্রিলিয়ন বিল। 71 পক্ষে পড়েছে বিলের, 29টি বিপক্ষে পড়েছে। তবে এটি যথেষ্ট নয় শাটডাউন বন্ধ করার জন্য। অন্তত দিন 5 জন্য হলো যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের একটি অংশ শাটডাউনে যেতে বাধ্য হচ্ছে। তার কারণ, সিনেট যে বিলটি পাশ করেছে, হাউসও একই ধরনের বিল পাশ করতে হবে, কিন্তু হাউস তো এখন ছুটিতে এবং তারা হাউস ফিরবে সদস্যরা সোমবার দিন ভোটাভুটি যদি হয় তাহলে মঙ্গলবার দিন ভোট যদি হয় তাহলে বুধবার নাগাদ আশা করা যায় যে হয়তো প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর করলে শাটডাউন 3 থেকে 5 দিন পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে যে শাটডাউন চলবে। তবে একেবারে শাটডাউন মুক্ত হওয়া যাচ্ছে না। তার কারণ, আগামীকাল শনিবার 31শে জানুয়ারির মধ্যে এই বিলটি যদি পাশ করা সম্ভব হতো তাহলে হয়তো শাটডাউন এড়ানো সম্ভব হতো। যেহেতু বিলটি পাশ করা সম্ভব হচ্ছে না, অতএব শাটডাউন থাকছে। তবে একটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে গতকাল এই ব্যাপারে জানিয়েছিলাম যে আইসের ব্যাপারে মোটামুটি দুই পক্ষই একমত হয়েছে। ডেমোক্র্যাটদের প্রস্তাবটি তারা রেখেছে, রিপাবলিকানরা, যে 2 সপ্তাহের মধ্যে আইসের কার্যক্রম সম্পর্কে কিছু বিধিমালা প্রণয়ন করা হবে এবং মূলত ডেমোক্র্যাটদের দাবি আইসের কার্যক্রমকে সীমিত করতে হবে, তারা যাতে জনজীবনে আশঙ্কা এবং দুর্ভোগের কারণ না হয় সেই বিষয়টি হচ্ছে ডেমোক্র্যাটরা গুরুত্ব দিচ্ছে। তবে রিপাবলিকানরা আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে আইসের ভূমিকা, যাতে যারা যুক্তরাষ্ট্রে অপরাধী, বিভিন্ন বিষয়ে ক্রিমিনাল অপরাধী, যারা ইমিগ্রেশন, যেহেতু ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্ট, অর্থাৎ ইমিগ্রেশন বিষয়ে যারা অপরাধ করেছেন কিংবা যাদের তালিকা ক্রিমিনাল অপরাধী হিসেবে রয়েছে, তাদেরকে খুঁজে বের করার দায়িত্ব আইস কর্তৃপক্ষের। রিপাবলিকানরা এই অবস্থানে অনড়। অতএব দুই পক্ষের মধ্যে একটা সমঝোতা হয়েছে যে কিছু বিধিমালা নতুন করে আইসের আচরণ বিধি সম্পর্কে করা হবে। এবং যেই ব্যাপারটি গতকালও টম হোম্যান বলেছেন অবশ্য, যে আইসের, যেটি স্টিফেন মিলার বলেছিলেন দিন কয়েক আগে, যে আইসের সদস্যরা যাই করবে তা আইনের ঊর্ধ্বে। কিন্তু টম হোম্যান, যাকে প্রেসিডেন্ট ট্রাম্প মিনেসোটায় পাঠিয়েছেন পরিস্থিতি শান্ত করার জন্য এবং ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের সেখানকার দায়িত্বভার গ্রহণ করার জন্য, তিনি বলেছেন যে আইস সদস্যরাও যদি আইন ভঙ্গ করে তারাও তাদের আইনের আওতায় সোপর্দ করা হবে। অতএব পরিস্থিতিতে দুই পক্ষই কিছুটা কাছাকাছি অবস্থানে চলে এসেছে আইসের বিধিমালা প্রণয়নের ক্ষেত্রে। তবে এই কথাও স্পষ্ট যে আইস কোনোভাবেই তাদের অভিযান বন্ধ করছে না, তাদের অভিযান কমিয়ে দিচ্ছে না। তবে তারা পদ্ধতিগতভাবে পরিবর্তন আনা হচ্ছে আইসের অভিযানের ক্ষেত্রে। হচ্ছে সর্বশেষ। এবং এবং 78% গভর্নমেন্টের শাটডাউন প্রক্রিয়া কার্যকর হবে, 22% চালু থাকবে গভর্নমেন্ট। তবে 78% যেটি, সেগুলি আমি একটু আগে যেটি বললাম, আগামী সোমবার যদি হাউস সিন বসে তাহলে মঙ্গলবার অথবা বুধবারের মধ্যে যদি বিলটি পাস করা সম্ভব হয় তাহলে হয়তো 3 থেকে 5 দিনের জন্য এই শাটডাউন থাকবে পরবর্তীতে।
যাই হোক, আপাতত এই হচ্ছে শাটডাউন সম্পর্কে সর্বশেষ তথ্য যেটি আমাদের কাছে রয়েছে। এবং আলটিমেট যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে একজন নতুন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানের নাম ঘোষণা করেছেন, এবং তিনি হচ্ছেন কেভিন ওয়াশ, যাকে ফেডারেল রিজার্ভে প্রথম নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সেই 2003 সালে খুব সম্ভবত। পরবর্তীতে তিনি প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য তাকে বলেছেন, তাকে প্রথমবার প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে জেরি পাওয়েলের পরিবর্তে এই কেভিন হার্শকেই নিয়োগ দেওয়ার কথা, কেভিন ওয়ার্সকে নিয়োগ দেওয়ার কথা উঠেছিল প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক, কিন্তু কেভিন ওয়ার্সকে তিনি নিয়োগ না দিয়ে দিয়েছিলেন জেরি পাওয়েলকে। এবং সেই জেরি পাওয়েলের সাথে সাংঘর্ষিক বিষয় মতামতের আহ, মতামতের বিরুদ্ধে বিপর্যয় ঘটে, দ্বিপক্ষে একমত হতে পারেন। এবং ডোনাল্ড ট্রাম্প প্রচন্ড চাপ প্রয়োগ করেছেন জেরি পয়েলের উপর সুদের হার পর্যায়ক্রমে আরো কমিয়ে আনার জন্য, যেটিতে জেরি পয়েল সম্মত হননি। এবং এক পর্যায়ে জেরি পয়েলের মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে চাকরিচ্যুত পদচ্যুত করার চিন্তা ভাবনা হোয়াইট হাউস থেকে করা হয়েছিল। কিন্তু যেহেতু একটি একটি সাংবিধানিক পদ এবং আইনের মাধ্যমে এটিকে আইন এমন ভাবে তৈরি করা হয়েছে এই পদটির জন্য, আরো কয়েকটি পদ অবশ্য রয়েছে যে এদেরকে সহজেই প্রেসিডেন্ট চাইলেই পদচ্যুত করতে পারেন না, যদি না তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে। তো যাই হোক, প্রেসিডেন্ট ট্রাম্প পারেননি শেষ পর্যন্ত। আগামী মে মাসে তার মেয়াদ শেষ হচ্ছে। তবে যে কাজটি করা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের ট্রাম্প প্রশাসনের জাস্টিস ডিপার্টমেন্ট থেকে, তার বিরুদ্ধে একটি ক্রিমিনাল তদন্ত শুরু করা হয়েছে। যে ফেডারেল রিজার্ভের যে ভবনটি পুনর্নির্মাণ করা হয়েছে, পুনরায় সুসজ্জিত করা হয়েছে, সেইখানে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে এমন অভিযোগে সেই জেরি পয়েলের বিরুদ্ধে, তিনি মে মাসে অবসর নিচ্ছেন, আর তার বিরুদ্ধে ক্রিমিনাল তদন্ত শুরু করেছে। কেভিন ওয়ার্স অবশ্য একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মহলে, বিশেষজ্ঞদের মহলে। এবং তিনি হচ্ছেন তিনি এর আগে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান ঠিক নয়, ফেডারেল রিজার্ভের বোর্ডে ছিলেন, যেটা একটু আগে বললাম যে প্রেসিডেন্ট জর্জ বুশ তাকে মনোনয়ন দিয়েছিলেন। যদিও বিভিন্ন সময় তিনি পরবর্তীতে বিভিন্ন সময় প্রেসিডেন্ট ট্রাম্পের কিছু বক্তব্যের সমালোচনা করেছিলেন যদিও, কিন্তু তা সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্প আজকে তার ভূয়সী প্রশংসা করেছেন। এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে কেভিন ওয়াশ হয়তো খুব সম্ভবত যুক্তরাষ্ট্রের ইতিহাসের সব থেকে সেরা ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসাবে পরিচিত হবেন একসময়। এবং আরেকটি কথা তিনি যেটা বলেছেন যে কেভিন ওয়াশ অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প এক পর্যায়ে বলেছিলেন যে ফেডারেল রিজার্ভ একটি স্বতন্ত্র সংস্থা এবং এতে রাষ্ট্রীয় পর্যায়ে হস্তক্ষেপের বিষয়টি সঠিক নয়। কিন্তু পরবর্তীতে তিনি তার মত পাল্টিয়েছেন এবং জেরি পাওয়েল এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সাংঘর্ষিক অবস্থার সময় তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন করেছেন। এবং তিনি বলেছেন যে জেরি পাওয়েল ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসাবে যে ভূমিকা রাখছেন সেটিতে প্রেসিডেন্ট ট্রাম্প সমালোচনা মুখর হতেই পারেন, এমন মন্তব্য কেভিন ওয়াশ বলেছিলেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে আজকে আরেকটি তোলপাড় করা ঘটনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস। প্রায় 1.3 ট্রিলিয়ন ফাইল, 1.3 ট্রিলিয়ন ফাইলই তারা আজকে 3 মিলিয়ন পেজ, 3 মিলিয়ন পেজ তারা আজকে ছাড়ছে, জনসমক্ষে নিয়ে এসেছে অ্যাপিস্টিন ফাইলস। এবং এই অ্যাপিস্টিন ফাইল যৌন সন্ত্রাসের যৌন অপকর্মের অভিযোগে দোষী সাব্যস্ত সেই জেফরি অ্যাপিস্টিনের সাথে যুক্তরাষ্ট্রের প্রায় সকল রাজনৈতিক ব্যক্তি, ধনাঢ্য সকলের সাথে কোনো না কোনো সময় সম্পর্ক ছিল, এমন কিছু প্রমাণ আজকে প্রকাশিত সেই তথ্যগুলোতে অ্যাপিস্টিন ফাইলসে দেখা যাচ্ছে। এর মধ্যে রয়েছে একসময় পৃথিবীর শ্রেষ্ঠতম ধনী মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা বিল গেটস এর সাথে রাশিয়ার এক মহিলার যৌনক্রিয়া লিপ্ত হওয়ার বিভিন্ন অভিযোগ। তারপরে তিনি মেলিন্ডা গেটস এর কাছে মিথ্যা কথা বলা, সেই ধরা খাওয়ার পর, প্লাস নিউ ইয়র্কের অন্যতম সেরা ধনী নিউ ইয়র্ক জায়ান্টস এর সহ মালিক, যিনি সেই টিশের সাথে জেফরি অ্যাপিস্টিনের ইমেইলের যোগাযোগ, নারী ভোগের করার বিষয়। এর পাশাপাশি আরো রয়েছে বেশ কিছু বেশ সে সারা জাগানো আরো তথ্য রয়েছে। নিউ ইয়র্ক জায়ান্টস এর ওনার, যিনি বিলিয়নিয়ার স্টিভ টিশ, যিনি দুঃসম্পর্কের আত্মীয় বর্তমান পুলিশ কমিশনার
জেসিকা টিশ পরিবার, এবং আজকে নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানির মায়ের নামও উঠে এসেছে এই অ্যাপিস্টিন ফাইলসের। এবং সবচেয়ে আলোচিত যে বিষয়টি সেটি হচ্ছে যে হয়েছে আজকে প্রকাশিত হওয়ার পর, সেটি হচ্ছে যে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সাথে জেফ্রি অ্যাপিস্টিনের বান্ধবী গিসলেইন ম্যাক্সওয়েলের বেশ উত্তপ্ত বাক্য বিনিময় ইমেলের মাধ্যমে, সেটিও আজকে প্রকাশিত হয়েছে। অতএব সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে আগামী দিন কয়েক এই এপিস্টিনের সদ্য প্রকাশিত হওয়া ফাইল বেশ আলোচনা থাকবে, এটি নিঃসন্দেহে বলা যায়। তবে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইতিমধ্যে তোলপাড় সৃষ্টি করেছে, তবে নতুন ভাবে তোলপাড় সৃষ্টি করার তেমন কোনো সুযোগ আর নেই। শুধু আলোচনা, সর্বত্র আলোচনার টেবিলে এটি ঝড় বইতে পারে, তো রাজনৈতিক ক্ষেত্রে এটি খুব একটা প্রভাব ফেলবে এমনটি এই মুহূর্তে আর কেউ মনে করছেন না। তবে প্রেসিডেন্ট ট্রাম্প আর সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টন তাদের জেফরি অ্যাপিস্টের সাথে তাদের সম্পর্কের ব্যাপারে কংগ্রেসে শুনানির জন্য তাদেরকে ডাকা হয়েছিল, তারা সেই শুনানিতে যোগ দেননি বলে তাদের বিরুদ্ধে কংগ্রেস অবমাননার অভিযোগও উত্থাপন করা হয়েছে। তবে দেখা যাক সেটির গতি কোন দিকে যায় আগামী দিনগুলিতে। আর্টিফিশিয়াল নিউ জার্সির গভর্নর, নতুন দায়িত্বপ্রাপ্ত গভর্নর, নির্বাচিত গভর্নর, যিনি দিন কয়েক আগে শপথ গ্রহণ করেছেন, নিউ জার্সির গভর্নর শেরিল আজকে নিউ জার্সির সকল বাসিন্দাকে জানিয়েছেন তারা যদি কোথাও আইস, ইমিশ এবং কাস্টম এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করতে দেখে, তাহলে তারা যেন সেগুলো ভিডিও তুলে, ভিডিওতে ধারণ করে, এবং স্টেটের একটি পোর্টাল এই জন্য আলাদাভাবে নির্মাণ করা হয়েছে, নিউ জার্সি স্টেট পোর্টালে সেটি যেন আপলোড করে আইসের অভিযান পরিচালনার সময় তাদের ধারণ করা ভিডিওগুলো নিউ জার্সিতে। আরেকটি বিষয় যেটি ইউএস আজকে নিউ ইয়র্ক টাইমস পত্রিকা খবর দিচ্ছে যে আর্জেন্টিনার সাথে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট একটি চুক্তি স্বাক্ষর করার চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে, যে চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে যে সমস্ত অভিবাসীদের বহিষ্কার করা হবে এবং সেই সকল অভিবাসী যাদেরকে তাদের যে দেশ থেকে তারা যুক্তরাষ্ট্রে এসেছিলেন তাদের সেই দেশগুলি তাদের এখন আর গ্রহণ করতে সম্মত হচ্ছে না, সেই সব অভিবাসীকে আর্জেন্টিনায় পাঠানোর একটি প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এবং আর্জেন্টিনা সরকার প্রায় চূড়ান্ত করে ফেলেছে। আগামী দিন কয়েকের মধ্যে এই ব্যাপার হয়তো আনুষ্ঠানিক চুক্তিও স্বাক্ষর হবে, এমন তথ্যই আজকে দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। সাবেক সিএনএন এর অ্যাঙ্কর এবং সাংবাদিক ডন লেমনকে লস অ্যাঞ্জেলেস থেকে গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি যখন কভার করছিলেন সেই সময় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগ তিনি দিন কয়েক আগে মিনেসোটার একটি চার্চে, যে চার্চের প্যাস্টর হচ্ছেন একজন ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের কর্মকর্তা, কিন্তু তিনি পার্ট টাইম প্যাস্টর অবশ্য সেই চার্চের সামনে বিক্ষোভ চলাকালে আইস এবং এর বিরুদ্ধে উস্কি দিয়ে তার বিরুদ্ধে এবং সেই সেই তার রিপোর্টের পরিপ্রেক্ষিতে, তার প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সেখানে রায়টের অবস্থা সৃষ্টি হয় বলে ডিপার্টমেন্ট অফ জাস্টিস অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই ডন লেমনকে গ্রেফতার করে। তার সাথে সেই অনুষ্ঠানে কভার করা আরেকজন সাংবাদিককেও গ্রেফতার করা হয়েছে একই সাথে। যদিও যুক্তরাষ্ট্রের প্রথম অ্যামেন্ডমেন্টে সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে তাদের সংবাদ প্রকাশের ক্ষেত্রে, কিন্তু ট্রাম্প প্রশাসন তাদের বিরুদ্ধে বিক্ষোভ এবং দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগ উঠেছে তাদের প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে। এই অভিযোগে ডন লেমনকে গ্রেফতার করা হয়েছে লস অ্যাঞ্জেলেস থেকে। নিউ ইয়র্ক সিটি আপনারা জানেন গত বছর বহু আলোচিত হত্যাকাণ্ড, যেটি ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও হত্যা করেছিল লুইগি ম্যাঙ্গিও নামে যে ব্যক্তিটি, তার বিরুদ্ধে ফেডারেল সরকার একটি যে মামলা দায়ের করেছে সেই মামলায় তার মৃত্যুদণ্ড দাবি করা হয়েছিল, কিন্তু নিউ ইয়র্কের একজন ফেডারেল জাজ তার বিরুদ্ধে আনিত দুটি মামলা, যে মামলায় মৃত্যুদণ্ড দাবি করা হয়েছে, সেই মামলা দুটি খারিজ করে দিয়েছেন। অতএব লুই ম্যাঙ্গিয়নকে, ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও কে হত্যাকাণ্ডের অভিযোগে দোষী সাব্যস্ত হলো, তাকে আর মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাবে না। ফেডারেল জাজ আজকে সেই সিদ্ধান্ত দিয়েছেন। নিউ ইয়র্ক সিটির ফেডারেল জাজ, যিনি ইউনাইটেড প্রধান নির্বাহী সিইও ব্রায়ান থমসনকে ম্যানহাটনের একটি রাস্তায় গুলি করে হত্যা করেছিলেন গত বছর, এবং দিন কয়েক সমগ্র নিউ ইয়র্ক জুড়ে তোলপাড় সৃষ্টি করা তদন্ত এবং খোঁজাখুঁজির পর তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি আজ নতুন একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন, যে নির্বাহী আদেশের মাধ্যমে তিনি নিউ ইয়র্ক সিটির প্রতিটি ডিপার্টমেন্টে একজন
সেভিংস অফিসার নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন, নির্দেশ দিয়েছেন। এবং সেই সেভিংস অফিসারের কাজ হবে, যিনি যেই ডিপার্টমেন্টের সেভিংস অফিসার হিসাবে দায়িত্বপ্রাপ্ত হবেন, সেই ডিপার্টমেন্টের ব্যয় সংকোচনের অর্থাৎ সেভিংস কিভাবে সেই ডিপার্টমেন্টের ব্যয় সংকোচ করা যায় সেই ব্যাপারে বিভিন্ন উপায় খুঁজে বের করা এবং সেগুলিকে কার্যকর করা, যাতে নিউ ইয়র্ক সিটির যে আসন্ন বাজেটে $12 বিলিয়ন ঘাটতির কথা বলা হচ্ছে তাকে কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হয়। মেয়র এরিক অ্যাডামস, সাবেক মেয়র এরিক অ্যাডামস, মেয়র মামদানি তার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করেছেন যে সাবেক মেয়র এরিক অ্যাডামসের খামখেয়ালির কারণে নিউ ইয়র্ক সিটিতে বাজেট ঘাটতির মুখোমুখি হয়েছেন দায়িত্ব নেবার পর তিনি, মেয়র মামদানি। এরিক অ্যাডামস আজকে তার জবাব দিয়েছেন। তিনি বলেছেন যে ভোট ক্রয়ের জন্য মামদানি বেশ কিছু ফ্রি সেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই ফ্রি সেবা প্রদান করতে কি পরিমাণ ব্যয় হতে পারে তার কোনো ধারণাই তার ছিল না। শুধুমাত্র ভোট কেনার জন্য তিনি এই প্রতিশ্রুতিগুলো দিয়েছেন। এখন যেহেতু তিনি সেই ব্যয় নির্বাহের কোনো পদ্ধতি বের করেনি কিংবা পদ্ধতির কথা তার জানা ছিল না, এখন দোষারোপ করছেন আমাকে। সাবেক মেয়র এরিক অ্যাডামস আজকে এই মন্তব্য করেছেন। আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে, আজকে নিউ ইয়র্ক সিটিতে একটি বিরাট প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সিটি হলের সামনে বিকেল 5:30টার পর। হোলি স্কোয়ার, যেটিকে আমরা বলে থাকি, আইসের ন্যাশনাল শাটডাউন ডে অর্থাৎ আইসের অভিযানের বিরুদ্ধে, আইন এইসব কাস্টম অভিযানের বিরুদ্ধে এই প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় প্রচন্ড শীতকে অপেক্ষা করে যেখানে প্রচন্ড শীতকে উপেক্ষা করে প্রায় 7,000-এর মতো মানুষ সেই উন্মুক্ত প্লাজা সিটি হলের নিকট আজকে জড়ো হয়েছিলেন সেই প্রতিবাদ জানাতে। মিনেসোটায় 2জন যুক্তরাষ্ট্রের নাগরিক হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে আজকে তারা জড়ো হয়েছিলেন সেই পুলিশকে তারা মিছিল করে আপটাউনের ওয়াশিংটন স্কোয়ার পার্ক, তারপর ইউনিয়ন স্কোয়ার পার্ক এবং সেখানে এসে তারা এই প্রচন্ড শীতের মধ্যে সমাবেশ করে মেডিসন স্কোয়ার পার্কে গিয়ে তাদের সেই বিক্ষোভ সমাবেশটি শেষ হয়। এবং সেখানে অনেকেই আইসের এই অভিযান, মিনেসোটায় বিশেষ করে 2জন যুক্তরাষ্ট্রের নাগরিকের হত্যাকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন এবং তারা বলেছেন যে আইসের হাতে যুক্তরাষ্ট্রের সকল নাগরিকের জীবন বিপন্ন হয়ে দাঁড়িয়েছে এবং তার অনতি বিলম্বে ট্রাম্প প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যে আইসের এই নির্মম এবং অমানবিক আচরণ বন্ধ করার পদক্ষেপ গ্রহণ করতে। আরেকটি বিষয় যেটি আজকে বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে আজকে গতকাল অবশ্য নিউ ইয়র্ক কুইন্সবরো হলে একটি সমাবেশে কংগ্রেসম্যান গ্রেস মেং এবং নিউ ইয়র্ক কুইন্সবরোর বড় প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস আইসের অ্যাকাউন্টেবিলিটি অর্থাৎ আইসকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন। তার কারণ তারা বলেছেন আইস মিনেসোটায় যে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি অত্যন্ত নির্মম এবং তাদেরকে জবাবদিহিতার আওতায় না আনা হলে ভবিষ্যতে এই ধরনের হত্যাকাণ্ড আরো ঘটার আশঙ্কা রয়েছে। নিউ ইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হোকুল নতুন একটি আইনের প্রস্তাব করেছেন, যে আইনের মাধ্যমে নিউ ইয়র্ক সিটির প্রতিটি কাউন্টিতে যে সমস্ত পুলিশ বিভাগের কর্মকর্তা রয়েছেন তারা যেন আইসের অভিযান পরিচালনাকালে কোনো প্রকার সহযোগিতা না করেন, এই ধরনের একটি বিল পাশ করার জন্য তিনি তাগিদ দিয়েছেন। যদিও এই বিল পাশ হলে কিংবা না হলে তার কিছু আসা যায় না, তার কারণ নিউ ইয়র্ক সিটি ইতিমধ্যেই নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের আইনের আওতায় নিয়ে এসেছে, যাতে তারা কোনোভাবে আইসকে কোনো অভিবাসীকে গ্রেপ্তার করার ক্ষেত্রে সহযোগিতা প্রদান না করে। তবে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সদস্যরা ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট যদি কোনো ক্রিমিনাল ব্যক্তিকে, অভিবাসী হোক আর যুক্তরাষ্ট্রের নাগরিক, তাকে খোঁজ করার ব্যাপারে অনুসন্ধান চালায় কিংবা সাহায্য চায়, সেক্ষেত্রে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট শুধুমাত্র ক্রিমিনালদের সন্ধান পেতে আইসকে সহযোগিতা করতে পারে। তবে কোনো অভিবাসীকে, সে বৈধ হোক, অবিবাদী হোক, অবৈধ হোক, তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অপরাধ না থাকলে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট আইসকে সহযোগিতা করার নিয়ম নেই। স্যাংচুয়ারি সিটির আইন হিসাবে এটি এখনো কার্যকর রয়েছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে আপাতত এখানে শেষ করি। যেটা তাহের একটু আগে বলছিলেন যে আগামীকাল এবং পরশুদিন নিউ ইয়র্ক সিটির দুর্যোগপূর্ণ আবহাওয়ার ব্যাপারে, তবে সর্বশেষ যে তথ্যটি আমি জেনেছি তাতে বলা হচ্ছে তুষারপাতের তেমন সম্ভাবনা নেই। ঝড়ো হাওয়া এবং সেটি অবশ্য সর্বশেষ যে আবহাওয়া রিপোর্টটি পাওয়া গিয়েছে সেটি ওয়াশিংটন নর্থ ক্যারোলিনা থেকে শুরু হয়ে নিউ ইংল্যান্ডের বস্টন, রোড আইল্যান্ড পর্যন্ত যাবে। তবে
এখনো পর্যন্ত সর্বশেষ যে ওয়েদার ফোরকাস্ট আবহাওয়া তাতে বলা হচ্ছে নিউ ইয়র্ক সিটি হয়তো এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে রক্ষা পেয়েও যেতে পারে, তবে প্রচন্ড শীত অনুভূত হবে, মাইনাসের অর্থাৎ হিমাঙ্কের নিচে থাকবে তাপমাত্রা। তবে লং আইল্যান্ডের কিছু কিছু এলাকা, হ্যাম্পটন ব্রিজ এলাকা কিছুটা তুষারপাতের আওতায় পড়তে পারে এমনও আশঙ্কা করা হয়েছে। তবে নিউ ইয়র্ক সিটিতে আপাতত সর্বশেষ যে ওয়েদার ফোরকাস্ট, এতে শুধুমাত্র প্রচন্ড শীতের কথা বলা হয়েছে, কিন্তু সেভাবে তুষারপাতের কথা ইঙ্গিত দেওয়া হয়নি। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ শামসুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ শামসুল হক ভাই। আচ্ছা, আপনাদের জনকে আগে একটা প্রশ্ন করি যে নিউ ইয়র্কের যে ওয়েদার অ্যান্ড যে কয়েকদিন আগে যে স্নোফল যেটা হলো, এই স্নোফলের কারণে রাস্তাঘাটের যে অবস্থা এবং নিউ ইয়র্ক সিটি স্যানিটেশন ডিপার্টমেন্ট বা ডিপার্টমেন্ট যে অ্যাক্টিভিটিস, এটা কি আপনারা মনে করেন স্যাটিসফ্যাক্টরি? শামসুল ভাই, Can you repeat? I couldn't hear you well. আমি বলছি যে নিউ ইয়র্ক সিটির তুষারপাত যেটা হয়েছে, স্নোফল, এবং এই স্নোফলের পর রাস্তাঘাটের যে অবস্থা, চতুর্দিকে স্নো একদম পাইল হয়ে আছে, এর পরিপ্রেক্ষিতে মেয়রের যে পারফরমেন্স বা স্যানিটেশন ডিপার্টমেন্টের যে পারফরমেন্স, এটাকে আপনারা কীভাবে মূল্যায়ন করছেন? আমি নাজমুল ভাইকেও জিজ্ঞেস করতেছি, শামসুল হক ভাইকেও জিজ্ঞেস করছি। থ্যাংক ইউ তাহের ভাই। আমার মনে হয় যতটুকু মেজর যে রোডস গুলা সেগুলা ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু এত প্রচন্ড ঠান্ডার কারণে অনেক রাস্তাগুলা অনেক কিছু মেল্ট হইতেছে না, এর জন্য ইটস বিকামিং মোর ভিজিবল, মোর কনসপিকুয়াস। এই জন্য কারণ যে শীতের কারণে এই তুষার গুলা গলে নাই, চলে যায় নাই এই জন্য। বাট ওভারঅল হি ডিড এ গুড জব। বাট আপনি যে দেখেন এখন পার্কিংয়ের কোনো সুবিধা নাই, এবং আপনি যদি একটু অন্যদিকে পার্ক করেন দেন ইউ আর গেটিং দ্য টিকেট অ্যাজ ওয়েল। সো এখন এই বাসিন্দাদের এই যে এইটা তো ন্যাচারাল ডিজাস্টার, হোয়াট ইজ দ্য ওয়ে? আমি নিজেও টিকিট খেয়েছি একশো 25 টাকা। This is a city. I mean, if we always going to be depending on the government to do every single thing for us, then be mindful that eventually government is going to raise taxes on all of us. And then that's the only way they're going to do it. So as a citizen, when we have a time of need like this, we have to take responsibility for certain things and help the government too, right? বরফের উপরে কি করব, চতুর্দিকে বরফ, গাড়িটা রাখবো কোথায়? নাজমুল হাসান, আপনার তো We গাড়ি have to figure out. I mean, this is not everything. If we expect everything from that government is going to deliver, না, then we're আমরা going to get আমরা এটা মনে disappointed. করি না, বাট গভর্নমেন্টকে মনে করি যে মানবিক হওয়া উচিত, যে এই যে একটা ডিজাস্টার, কেউ এখন তো নো ওয়ান ক্যান কিপ দেয়ার কার ইন্টেনশনালি ইন এ প্লেস ওয়ার, হ্যাঁ যদি দেখা যায় ট্রাফিক ব্লক করে দিয়েছে সেটা এক জিনিস হতে পারে, বাট হোয়াট ইজ ইয়ার এক্সপিরিয়েন্স নাজমুল হাসান? আমি যেটা দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ যারা, এদের অনেকের মধ্যে একটু বিরক্তি এবং একটু ক্ষোভও আছে যে সিটি স্যানিটেশন ডিপার্টমেন্ট ইজ নট অ্যাক্টিং প্রপারলি। না, যে বিষয়টা যারা নিউ ইয়র্কে প্রথম স্নো দেখছেন তাদের এক ধরনের অভিজ্ঞতা হবে, আর যারা বছরের পর বছর নিউ ইয়র্ক সিটির এই তুষারপাতের সময় সিটি প্রশাসনের ভূমিকা দেখেছেন তাদের আরেক রকমের অভিজ্ঞতা হবে। একটা বিষয় অবশ্য পরিষ্কার করে বলা দরকার, মেয়র মামদানি অ্যাডমিনিস্ট্রেশন এখনো পুরোপুরি সব সেক্টরের দায়িত্বভার পুরোপুরি গ্রহণ করতে পারেনি। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে স্যানিটেশন ডিপার্টমেন্ট যারা মূলত এই এই বিষয়ে দেখভাল করে থাকে স্নো অপারেশন কিংবা ক্ষেত্রে, তারা খুব একটা স্থির স্থিত হয়ে তাদের প্রশাসনে দায়িত্বভার পালন করার সময় সুযোগ পেয়েছে, এটিও বলা যায়। কিন্তু এর পাশাপাশি একটা বিষয় মনে রাখার দরকার আমাদের, সেটি হচ্ছে যে স্যানিটেশন ডিপার্টমেন্টের শুধু শীর্ষকর্তা হয়তো বদল হয়েছে, শীর্ষস্থানে, কিন্তু অপারেশনাল যে যে কাঠামো সেটি তো পরিবর্তন হয়নি। অতএব এখানে তো মেয়র মামদানির দায়িত্বভার গ্রহণ করার অর্থ এই নয় যে সিটি স্যানিটেশন ডিপার্টমেন্টের সকল কর্মচারী মেয়র মামদানির ইচ্ছাতে পুনঃনিয়োগ দেওয়া হয়েছে কিংবা মেয়র মামদানি তাদের হায়ার করেছেন, তা নয়। কিন্তু আমার যেটা ধারণা, আমি যেটা মনে করি সেটি হচ্ছে যে মেয়র মামদানির ট্রানজিশন টিম তাদের বিভিন্ন সেক্টরে বিভিন্ন ডিপার্টমেন্টে যোগ্য প্রার্থী এবং
ডিপার্টমেন্টের কার্যক্রম প্রশাসনিকভাবে খুব সাকসেসের সাথে করার জন্য অভিজ্ঞতা সম্পন্ন লোক নিয়োগে ব্যর্থ হয়েছে। এটা কোনো অস্বীকার করার উপায় নাই। এখনো অনেক শীর্ষপদ খালি মেয়র মামদানির, এবং ইতিমধ্যেই 1 মাস প্রায় অতিবাহিত হয়েছে। সেকেন্ড থিং যেটা আমি মনে করি সেটি হচ্ছে যে প্রায়োরিটির ব্যাপারটা। মেয়র মামদানি দুটো ব্যাপারে দায়িত্বভার গ্রহণ করার পর হোঁচট খেয়েছেন। একটি হচ্ছেন তিনি দ্বিতীয় সপ্তাহে তিনি জানতে পেরেছেন তুষারের আগেই যে তার বাজেটে একটা বড় ঘাটতি আছে। এটি মেয়র মামদানিকে যথেষ্টভাবে চাপের সৃষ্টি করছে। দ্বিতীয় হচ্ছে যে তিনি যে প্রক্রিয়ার মাধ্যমে তিনি ফ্রি বাসের কথা বলেছিলেন সেটি অন্তত আগামী 2 বছর আমরা সেটি দেখতে পাচ্ছি না। চাইল্ড কেয়ার ফ্যাসিলিটির ব্যাপারে গভর্নর হকুল তাকে সমর্থন দিচ্ছেন যদিও, কিন্তু সেখানেও কিছুটা জটিলতা দেখা দিয়েছে। জটিলতা হচ্ছে যে মেয়র মামদানি যেভাবে বলেছেন যে রিগার্ডলেস অফ ইমিগ্রেশন স্ট্যাটাস তিনি সবাইকে সেই সুযোগটা দিবেন, এই ক্ষেত্রে ফেডারেল সরকারের যে বর্তমান অবস্থান সেটি তিনি একটা সাংঘর্ষিক পর্যায়ে চলে যাচ্ছেন, সেটি একটা বিষয় আছে। তৃতীয় যে বিষয়টি সেটি তিনি ধনীদের উপর ট্যাক্স বাড়ানোটাকে এই মুহূর্তে তার প্রাথমিক এজেন্ডা হিসেবে বেছে নিয়েছেন। তার কারণ তাকে বাজেট মিলাইতে হবে, এবং এই বাজেট মিলাইতে গিয়ে তিনি আরেকটু কিছু অপ্রিয় জিনিসের অবতারণা হয়তো বা করবেন। একটি হচ্ছে প্রপার্টি ট্যাক্স তিনি ইন্ডিকেট দিয়েছেন। সবকিছু মিলিয়ে আমি যদি বলি, আরেকটা কথা তাহের মনে রাখতে হবে যে নিউ ইয়র্ক সিটির বাজেটে প্রতি বছরই স্নো রিমুভালের জন্য বড় অঙ্কের বাজেট থাকে, বড় অঙ্কের বরাদ্দ থাকে। সেই বরাদ্দ কমিয়ে আনা হয়েছে কিনা এরিক অ্যাডামসের প্রশাসনে সেটা কিন্তু মেয়র মামদানি প্রশাসন থেকে বলা হয়নি, যদিও বলা হয়েছে যে সাবেক মেয়র এরিক অ্যাডামস কিছু কিছু ডিপার্টমেন্টের সেক্টরের বাজেট বরাদ্দ কমিয়ে দিয়েছে, কিন্তু স্যানিটেশনে কমানো হয়েছে কিনা সেটা বলেনি। তবে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমার অভিজ্ঞতা বলে, আমার তো 4 দশকের বেশি সময় নিউ ইয়র্কে, অভিজ্ঞতার আলোকে বলি যে এইবার কাজের ক্ষেত্রে স্যানিটেশন ডিপার্টমেন্টের কিছুটা অবহেলা, কিছুটা দায়িত্বহীনতা, কিছুটা খামখেয়ালি অবশ্যই আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সেকেন্ড থিং, যে মামদানি যে কাজটি করতে পারতেন নতুন মেয়র হিসাবে, যেহেতু তার ডিপার্টমেন্ট স্যানিটেশন রিমুভাল করতে পারছে না, সেহেতু পার্কিংটা তিনি ফ্রি করে দিতে পারতেন, সেটি একটা কাজ করতে পারতেন, তাহলে কিন্তু হতে কি নাগরিকদের এই ক্ষোভটা থাকতো না। সেকেন্ড থিং, যেটা আমাদের একটু আগে আমাদের শামসুল ভাই বললেন যে ট্যাক্স বাড়িয়ে দিবে সিটি থেকে সব কাজ করলে। এখন সিটিকে যদি আপনি সব কাজই যদি আপনি করতে যান, আপনারও তো সিটির কিছু কিছু কাজ আছে যেগুলি আপনি নর্মালি করতে পারেন না। যেমন আপনি কি হাইওয়েতে গিয়ে ক্লিন করতে পারবেন? আপনি আপনার রাস্তার ঘরের দরজাটা ক্লিন করবেন, সামনেরটা, কিন্তু মেইন রাস্তা ক্লিন করার দায়িত্ব তো আপনার না। অতএব সেই বিষয়টা আমি যেটা মনে করি, আর প্রপার্টি ট্যাক্সের যে কথাটা বলা হচ্ছে, আমরা দেখেছি যে অতীত, আমরা এখনো দেখি যে সিটির বাজেটে যে একটা ওয়াচ ডগ থাকে, সিটির বাজেট প্রপারলি ইউজ হচ্ছে কিনা, কিংবা সিটির বাজেট প্রক্রিয়ায় জবাবদিহিতা থাকছে কিনা, ব্যয় নির্বাহের ক্ষেত্রে জবাবদিহিতা থাকছে কিনা, এই বিষয়গুলো নিউ ইয়র্ক সিটিতে গত বেশ কিছুদিন ধরেই অনুপস্থিত। কেন অনুপস্থিত সেটাও আমি জানি না। সিটি নিউ ইয়র্ক সিটির যে সিটি কাউন্সিল রয়েছে তারা এই বিষয়গুলো দেখভাল করতে পারে। বিশেষ করে সিটি কাউন্সিলটা হচ্ছে নিউ ইয়র্ক সিটির সকল এলাকার মানুষের প্রতিনিধিরাই সিটি কাউন্সিলে থাকে, তারা এই সমস্ত ক্ষেত্রে ওয়াচডগ হিসাবে ভূমিকা পালন করতে পারে। আরেকটা কথা, আমি মেয়র মামদানিকে, যেহেতু উনি তার 30 দিন মাত্র হয়েছে এখন, কিছুটা বেনিফিট অফ ডাউটও দিতে চাই, কিন্তু এর পাশাপাশি এটাও বলতে চাই যে তার প্রশাসনে যে ধীরে স্থিরে নিয়োগ দেওয়া হচ্ছে, এতে কিন্তু নিউ ইয়র্ক সিটির সাধারণ মানুষ, আপামর মানুষের সেবার প্রক্রিয়াটাও বিলম্বিত হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। জি, শামসুল ভাই বলতে চাচ্ছেন বলতে গেছে। জি, ইয়েস, গো অ্যাহেড। আমি বলতে চাইছিলাম এইটা জিনিস যে উই হ্যাভ টু কম্পেয়ার দিস মেয়র উইথ আদার মেয়র্স। তা এখন যে আগের যে কথাগুলো আসছিল, যেমন 1994-95 এর এই সময় যে উইন্টারে যে উইন্টারটা হয়েছিল, প্রচুর স্নো দিছিল। আপনি মনে করেন যে 2010, 11 বা 12 এই সময় প্রচুর স্নো দিছিল, কিন্তু তখন হয়েছিল কি রাস্তাটা ক্লিন করা হয়েছে। এবং আপনি এইবারও আপনি যদি দেখেন যত হাইওয়ে গুলা আছে, যত মেজর রোড গুলা আছে, এগুলা ক্লিন হয়ে গেছে। এন্ড দ্যাটস দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য গভর্নমেন্ট। যে জিনিসটা প্রবলেম হইতেছে, অসুবিধা হইতেছে জনগণের, সেটা হচ্ছে যে সাইডে যে পার্কিং যেগুলো আছে ওইগুলা থেকে স্নো রিমুভ করা যাইতেছে না। মেইন কারণটা হচ্ছে যে এই স্নোটা মানে এত ঠান্ডার কারণে এতভাবে আটকা পড়ছে যে আপনি ইভেন যদি গভর্নমেন্ট যদিও চায়, ইটস গোয়িং টু বি হিউজ এফোর্টস। সো আমরা এর আগে দেখেছি, আমি শামসুল ভাই, আমার মনে আছে যে
এইরকম ব্লিজার্ড যখন হতো, যখন রাস্তার পাশে স্নো জমে যেত, তখন স্যানিটেশন ডিপার্টমেন্ট তাদের তাদের যে গার্বেজ গাড়ি যেগুলো আছে, গার্বেজ ক্লিন করে, ওই গাড়িতে করে সব স্নো তুলে নিয়ে তারা ফেলে দিত কোনো জায়গায়, রাস্তা ক্লিন করে দিত। বাট এইবার আমার মনে হয় এখনও এই ধরনের কোনো চোখে পড়ে নাই। বাট রিমেইন অল দি স্নো যেগুলো রিমেইন হয়ে আছে ওইখানে, এবং আপনার যারা অনেকের গাড়ি স্নোর নিচে আছে, বের করতে পারছে না, আর যাদের বের করা আছে এরা পার্ক করতে পারছে না, এবং পার্ক যদি উল্টাপাল্টা করে আবার টিকিট খাচ্ছে। সো দিস ইজ দি ফ্রাস্ট্রেশন। না, তবে তাই যে কথাটা আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি তো এই স্নো রিমুভাল কিংবা স্নো ইমার্জেন্সি ফেস করা নতুন কিছু নয়। আমি একবার স্নোর সময় টরন্টোতে ছিলাম, তো আমি দেখেছি যে সেখানকার যে ম্যানেজমেন্ট সিস্টেমটা, যেমন একটু আগে আপনি বললেন যে স্নো পড়লে সেখানে বড় বড় ট্রাক, স্যানিটেশন ট্রাক, যেখানে গার্বেজ তুলতো, সেগুলিতে স্নো গুলো তুলে নিয়ে তারা সেখান থেকে নিয়ে যেত, নিয়ে রাস্তাঘাট সাইড ওয়ার্ক গুলো ক্লিন করার চেষ্টা করতো। এই কাজটা নিউ ইয়র্কে হয়েছে। তবে যেভাবে এইবার আমরা লক্ষ্য করেছি, একটা জিনিস আমি বলবো, যেদিন তুষার জমছিল প্রথম দিন, তুষারপাতের প্রথম দিন, সেদিন আমি রাস্তাঘাটে অনেক স্যানিটারি ট্রাক দেখেছি চলাফেরা করছে, কিন্তু তার পরদিনই স্যানিটেশন ট্রাকের সংখ্যা কমে গেছে। এমনকি আমি নিউ ইয়র্কের রাস্তায় দেখেছি অনেক স্যানিটেশন ট্রাক চলে যাচ্ছে হাইওয়ে দিয়ে, কিন্তু আশেপাশে স্নো পরিষ্কার করার ব্যাপার তারা না, হয়তো তারা তাদের ডিপোতে ফিরে যাচ্ছে। কিন্তু যে জিনিসটা এবার জনগণের মনে ক্ষোভ সঞ্চার করেছে, সেটা হচ্ছে যে সিটি প্রশাসনের পক্ষ থেকে সাইড ওয়ার্ক, এবং যখন এই স্নো রিমুভ করা হয়, তখন দুই পাশের সাইডে আরো সেই যতটা স্নো যদি 8 ইঞ্চি পড়ে থাকে, রাস্তা ক্লিয়ার করতে গিয়ে যে স্নো ছিল সেগুলিকে 24-25 ইঞ্চি বানিয়ে ফেলে পাইল করা হয়েছে। এতে অসুবিধাটা আরো বেশি হয়েছে। রাইট, থ্যাংক ইউ সো মাচ। উই আর হোপিং যে মেয়র হয়তো পদক্ষেপ নেবেন, বাট এটা আসলে একটা মানে কোনো কিছু নড়ছে না। তো যদি দেখা যেত যে কমপক্ষে স্যানিটেশন ট্রাক এসে ক্লিন শুরু করেছে, তাহলে হয়তো মনে করা হতো যে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, বা মনে হচ্ছে স্থবির হয়ে আছে, কেউ নড়ছে না কোনো। আরেকটা ব্যাপার হলো কি জানেন, যে এই স্যানিটেশন ডিপার্টমেন্টের যে স্পোক্স পারসন, যাকে আমরা আমাদের প্রোগ্রামে নিয়ে আসবো, আগে মেয়র অফিসের যে প্রেস ডিপার্টমেন্ট ছিল, সেখানে ছিল আপনার দুইটা ডিপার্টমেন্ট কাজ করতো। একটা ছিল প্রেস, তার প্রেস সেক্রেটারি, আরেকটা ছিল আপনার এথনিক কমিউনিটি মিডিয়া একটা ডিপার্টমেন্ট ছিল। এখন এই কোনোটা না থাকার কারণে আমরা যোগাযোগ করতে পারছি না যে কাকে বলবো যে আমি অমুকের ইন্টারভিউ করতে চাই। কারণ আগে ওদের থ্রোতে আমাদের যেতে হতো। এখন না, এখানে একটা কারণ আছে। আপনারা যদি লক্ষ্য করেছেন কিনা জানেন, মেয়র মামদানি দায়িত্ব নেবার পর কোন কমিশনার, কোন ডেপুটি মেয়র কেউ সাংবাদিকদের সামনে আসছে না। যদি আসে, মেয়র মামদানির সাথে আসে। আলাদা করে কোন সাংবাদিকদের কাছে তারা আসছে না। দেখা হয়েছিল, ওনাকে আমি বলেছিলাম যে আপনার কমিউনিটি এথনিক মিডিয়া যেটা, বা কমিউনিটি মিডিয়ার যে আলাদা একটা বিভাগ আছে মেয়রের অফিসের, এটা রিজিউম করার ব্যাপারে আপনার চিন্তা কি? উনি তখন দেখলাম যে হয়তো অনেকটা ওনাকে জানানোই হয় না এই বিষয়টি, হয়তো উনি একটু আকাশে মনে হচ্ছে পড়লেন, এবং আমাকে বললেন যে আমরা দেখবো, এটা কোনোটাই বাদ পড়ার কথা না, এরকম একটা উত্তর দিলেন উনি। আমি তো সেটাই বলার চেষ্টা করছি যে অবস্থাটা এমন হয়েছে এখানে একটা, যেটা তাহেরা যেটা মনে করি, সেটি হচ্ছে যে একজন মেয়রকে সফল হওয়ার জন্য একটা টিমের উপর নির্ভর করতে হয়। একটা টিম, মেয়র তো একা কোনো কাজ করতে পারে না, তবে টিমটা কনস্টিটিউট করতে অনেক সময় নিচ্ছে, অনেক সময় লেগে যাচ্ছে, এবং এই সময়টাই উনাকে আরো কিছুটা সমালোচনার মুখে ফেলে দিচ্ছে। অনেকগুলো ডিপার্টমেন্টে কিন্তু এখনো কোনো পোস্ট চিফ নাই, কিন্তু আমার ধারণা স্যানিটেশন কমিশনারও কোনো চিফ এখনো নাই। কমিশনার তো নিয়েছেন মনে হয়, এটা আমি জানি না, আমার ঠিক মনে পড়ছে না। এই দেখেন আমরা এই জিনিসকে আমরাই সন্দিহান হয়ে পড়েছি। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে ইট ইজ নট দ্যাট সিরিয়াস ইয়েট। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জাস্ট এটা গঠনমূলক একটু আলোচনা করলাম আমরা, বিকজ আমরা চাই যে মেয়র ভালো করুক, এবং ভালো করতে হলে আমরা একটু আলোচনা করবই, যেটা আমরা মনে করি আসলে আমরা মিডিয়া হিসাবে আমরা জনগণের পক্ষে কথা বলি সবসময়, এটাই আমাদের কাজ, এবং দ্যাটস হোয়াট উইল ডু। শামসুল হক ভাই, আপনাকে অনেক অভিনন্দন। আপনার কাছে যাচ্ছি শামসুল হক ভাই, জানতে চাই যে আপনি জানেন যে ডিস্ট্রিক্ট 36-এর নির্বাচন, আর্লি নির্বাচন শুরু হয়েছে, এবং এই নির্বাচন গত শনিবার থেকে এখন পর্যন্ত কন্টিনিউ করছে। মাঝখানে 2 দিন বন্ধ ছিল বিকজ অফ দ্য ওয়েদার,
অ্যান্ড আপনি জানেন যে আগামী কাল শনিবার আর রোববার এই 2 দিন বাকি আছে, এরপরে সোমবার ছুটি থাকবে, মঙ্গলবারে চূড়ান্ত ভোটাভুটি হবে। এবং বাংলাদেশি কমিউনিটির জন্য ইট ইজ এ টেস্ট কেস অফ বাংলাদেশি কমিউনিটি। এবং ভোটের যে রেশিও, ইট ভেরি স্লো রেশিও, এবং বাংলাদেশি কমিউনিটি যদি ঐক্যবদ্ধ হয় দেন দে কুড মেক এ হিস্ট্রি। আপনার এক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটির দায়িত্ব কি করতে পারে বাংলাদেশি কমিউনিটি আপনি মনে করেন? আপনি যে জিনিসটা বলছেন যে এইটা স্পেশাল ইলেকশন, আর স্পেশাল ইলেকশন আমাদের জন্য অনেক অপরচুনিটি নিয়ে আসে, কিন্তু এর আগে আমি দুই একটা কথা বলি। প্রথমে যে জিনিসটা হচ্ছে যে আমাদের কমিউনিটিতে এই যে আমরা একটু আগে কথা বললাম যে স্যানিটেশনের কমিশনার বা অন্যান্য বিভিন্ন পদ যেগুলা আছে, আমাদের নিউ ইয়র্ক সিটিতে আমরা অনেক দিন থেকে থাকি, কিন্তু আমাদের লোকজন কোনো হাইয়ার লেভেল পজিশন গুলাতে নাই। আমাদের যে পজিশন গুলা যারা কোয়ালিফাইড মেম্বার আছে তারা ওইখানে থাকা দরকার। আর যদি এই অ্যাডমিনিস্ট্রেশনে না থাকার কারণে আরো কয়েকটা প্রবলেম আছে, যেমন আমাদের যদি ওনারা উপর লেভেলে থাকতো তাহলে আমাদেরকে হেল্প করতে পারতো, যাতে আমাদের কমিউনিটি সেন্টার্স গুলা বিভিন্ন জায়গায় হইতে পারতো। জাস্ট টু গিভ এন এক্সাম্পল, জ্যাকসনাইটে একটা কমিউনিটি সেন্টার, মনে করেন জামাইকাতে একটা কমিউনিটি সেন্টার, পার্কচেস্টারে একটা, ওজন পার্কে একটা, বা চার্চ ম্যাকডোনাল্ডে একটা, যেখানে যে আমাদের ইমিগ্রেন্ট যারা আসছে তারা ইংলিশ শিক্ষা নিতে পারতো, যারা কম্পিউটার শিক্ষা নিতে পারতো, ইউথ যারা আছে তারা খেলাধুলা করতে পারতো বা এঙ্গেজ থাকতো, ওল্ডার পপুলেশন যারা আছে তারা ওইখানে গিয়ে মনে করেন কিছু কনস্ট্রাকটিভ কোনো কিছু করতে পারতো বা আড্ডা মারতে পারতো। কিন্তু অথবা আমাদের যে কমিউনিটির যে সমস্যাগুলা আছে, এই সমস্যাগুলা কিন্তু সিটিতে তুলে ধরতে হলে আমাদের আপার লেভেলের মানুষ দরকার, কিন্তু আমাদের এই লোকজন নাই। আর না থাকার কারণ হচ্ছে আমাদের পক্ষে তো কেউ লাভই করতেছে না, আমাদের পক্ষে কেউ কাজ করতেছে না, এবং এর জন্য আমাদের শুধু একটা না, কয়েকজন আমাদের রিপ্রেজেন্টেটিভ দরকার, নিউ ইয়র্ক সিটি কাউন্সিল, স্টেট অ্যাসেম্বলি, স্টেট সেনেট, ইউনাইটেড স্টেটস কংগ্রেস, হোপফুলি। এর মধ্যে আমি ডিসক্রাইব করলাম যে আমাদের নিড যে জিনিসটা, কিন্তু সেকেন্ড যে জিনিসটা আমি বলতে চাই যে বাংলাদেশিরা এই বছর মেয়র মামদানির যখন প্রাইমারি ইলেকশন হয়, তারপরে ওনারা একটা অ্যানালিসিস করছিল যে মুসলমান ভোট গুলা ওনারা কোথা থেকে পাইছে, এবং দেখা গেছে যে ওনার ইন্টারনাল ডেটা শো করছে যে বাঙালিরা যে 50% of all Muslim votes came from Bangladeshi voters, so which is a huge number, right? And এইটার কারণে মানে অবশ্যই অনেক ইয়াং ছেলেমেয়েরা আছে, অ্যাডাল্টস আছে, ওল্ডার পপুলেশন আছে, সবাই আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা এই ক্যাম্পেইনে যোগ দিয়েছিলাম, আমরা পার্টিসিপেট করছি, এই জন্য আমাদের পার্টিসিপেশনের কারণেই উনি এইরকম ভোট পাইছে। আমরা শুধু মেয়র মামদানিকে না, আমরা এর আগে এরিক এরামসকে বা অন্যান্য যে মেয়র হচ্ছেন বা কংগ্রেস ম্যান এন্ড ওমেন বা ইলেক্টেড অফিসিয়াল যারা হইতেছেন, আমরা সব সময় এগিয়ে যাই ওনাদেরকে হেল্প করার জন্য, কিন্তু আমাদের কমিউনিটির যখন কেউ রান করে তখন আমাদের কমিউনিটিতে অন্য কেউ আসে না আমাদেরকে হেল্প করার জন্য। এর জন্য যারা কিছু যেমন আছেন, এই লাইনেও আছেন, যেমন মেহেদি আমিন ভাই বা অন্যান্য যারা আছেন, ওনারা সবাই চাইতেছেন এবং সবাই চেষ্টা করতেছেন যে উনি আমাদের ক্যান্ডিডেট, আমরাই উনাকে সাহায্য করা দরকার। কারণ আমরা পয়সা দিয়ে, শ্রম দিয়ে যদি অন্যান্যদেরকে হেল্প করতে পারি, তাহলে কেন আমরা আমাদের ক্যান্ডিডেটকে করতে পারবো না? আর উনার তো একটা অলরেডি এস্টাবলিশড রেকর্ড আছে, উনি আরেকবার এই এরিয়া থেকে ইলেকশন করছেন এবং মোর দেন 5000 ভোটস উনি রিসিভ করছেন। সো এই হচ্ছে সেকেন্ড জিনিস। থার্ড যে জিনিসটা আমি বলতে চাই, যারা অনেকে জানে না বা বুঝেন না, সেটা হচ্ছে যে স্পেশাল ইলেকশনের ইউনিকনেস। স্পেশাল ইলেকশনে আপনি যদি এই যে অন্যান্য ভোটে মনে করেন যদি আপনি 10,000 ভোট আপনার পাওয়া লাগে, এই ইলেকশনে হয়তো আপনার মাত্র 2,000 বা 3,000 ভোট যদি পাইয়া যান তাহলে ইলেক্টেড হতে পারবেন। তা এই যে ডিস্ট্রিক্ট 36-এ যে মেরি জুবাইদা রান করতেছেন, ওনার জন্য এবং আমাদের কমিউনিটির জন্য এইটা একটা এক্সেলেন্ট অপরচুনিটি, যেখানে আমরা যদি সব বাঙালিরা, সব মুসলমানরা, সব এশিয়ানরা যদি আমরা ওইখানে যাই, ওনাকে ভোট দেই, ওনাকে আমরা ইলেক্ট করতে পারবো। দিস ইজ এ ভেরি ইউনিক অপরচুনিটি। এই জন্য অপরচুনিটি কারণ এই শীতের কারণে, স্পেশাল ইলেকশনের কারণে খুব কম সংখ্যক লোকজন ভোট দিবে, তখন আমাদের যদি লোকজন ভোট দেয় তাহলে অবশ্যই উনি করবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো আপনি আমাদের অ্যাস্টোরিয়া লং আইল্যান্ড সিটিতে
বুটের যে রেশিও, এই রেশিওতে দেখা যাচ্ছে যে যদি বাংলাদেশি কমিউনিটির যে বুট আছে, এই বুট যদি সবাই যদি এগিয়ে আসেন, দেন বাংলাদেশি ইটস নট অ্যাবাউট এ ইন্ডিভিজুয়াল। আপনি জানেন দিস ক্যাম্পেইন ইজ নট এনি ইন্ডিভিজুয়াল ক্যাম্পেইন, ইটস এ কমিউনিটি ক্যাম্পেইন। এই কমিউনিটি ক্যাম্পেইনে যে সবাই পার্টিসিপেট করে, দেন বাংলাদেশি কমিউনিটি কুড be very visible in New York City politics, New York state politics, and also make the history. Definitely she is going to make history, we are going to make history. কিন্তু আরেকটা জিনিস এড করতে চাই, উনার যে মেসেজিং যেগুলা, উনার যে কার্যক্রম যেগুলা উনি লিস্ট করছেন উনার ওয়েবসাইটে, সেগুলা শুধু বাঙালিদেরকে উপকার করবে না, ইটস ভেরি ইউনিভার্সাল মেসেজ। কথার অর্থ হচ্ছে যে প্রত্যেক কমিউনিটি উনি ফেয়ার থাকবে, প্রত্যেক কমিউনিটির জন্য কাজ করবে, যাতে কেউ নেগলেক্টেড ফিল করে না। রিসেন্টলি একটা আর্টিকেল যেমন কুইন্স ক্রনিকল বা কুইন্স নিউজে আসছে, আমি লম্বা আর্টিকেল উনার ইন্টারভিউ দিচ্ছি, উনি কথা বলতেছেন যে এক্সক্লুডেড পিপলের জন্য উনি কাজ করবেন। কথাটার অর্থটা কি হচ্ছে? তো কথাটার অর্থ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ইলেক্টেড অফিসিয়ালসরা ইলেকশন করার পরে আর ওনাদেরকে পাওয়া যায় না, ওনাদেরকে আর দেখা যায় না, ওনাদেরকে দ্বারে পাশে পাওয়া যায় না, আনলেস ইউ আর রিচ or unless you are connected. And so only a small portion of the people who are the rich and the connected, they always get the chance to get in touch with the elected officials. কিন্তু উনি বলতেছে যে আমি রিপ্রেজেন্ট করতেছি না ওদেরকে, আমি রিপ্রেজেন্ট করতেছি আমজনতাকে, যাতে আমি প্রত্যেক মানুষে আমার কাছে অ্যাক্সেস পায় এবং আমিও ওনাদের কাছে অ্যাভেলেবল থাকি। And this is a very powerful message for not only for Bangladeshi but as a New Yorker, I think it's a very, very powerful message. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনাব মিয়ামত আফজাল। আপনার কাছে আসছি একটু 1 মিনিট সময় নিয়ে, 2 মিনিট সময় আমাদের এই বিষয়ে একটু জেনে। আমাদের আমিন মেহেদি আমাদের সাথে আছেন। আমিন মেহেদি অ্যাস্টোরিয়ার বাসিন্দা, এবং আমি জানতে চাই আমিন মেহেদি ভাই, যে আপনারা জানেন যে আর মাত্র only 2 days, tomorrow and Sunday is early voting and Tuesday will be the election day. সো আপনি বাংলাদেশি যারা আসছেন লং আইল্যান্ড সিটি এবং অ্যাস্টোরিয়ার বাসিন্দা, তারা চাইলে কিন্তু দে কুড মেক এ হিউজ ডিফারেন্স ইন হিস্ট্রি। আপনার আবেদন কি তাদের প্রতি? থ্যাংক ইউ তাহির ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি খুব আনন্দিত যে আমাদের একটা অপরচুনিটি আমাদের সামনে এসছে। আমরা একটা ইতিহাসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। আমাদের যে কালেকশন গুলো আছে, ভোটের যে ব্যাংক আছে, সেটা জাস্ট শুধু আমরা যদি ওইটাকে টার্ন আউট করাতে পারি, সবাইকে ভোট দেওয়াইতে পারি, আমরা একটা ডিফারেন্স মেক করতে পারবো। আপনারা এটুকু আমাদের কাছে রাখতে পারেন, বাট আমাদেরকে একটু সবাই কাজ করতে হবে। আগামী মঙ্গলবারে, আগামী 2 দিন ওয়েদার খারাপ, আপনারা জানেন, যতটুকু পারা যায় একটা ফোন কল, একটু সবাইকে খবর নেওয়া। আমরা ডিস্ট্রিক্টটা বারবার অনেক জায়গায় আমরা পাবলিশ করেছি, আপনারা জানেন। যেখানে থাকেন নিউ ইয়র্কের বাইরে অন্য জায়গায়, যে কাউকে বলে যদি একটা ভোট দেওয়ানো যায়, ইটস হেল্পস। তারপরে তো আমাদের আফ্রিকান আমেরিকান, আমাদের বসনিয়ান পিপল আছেন, আমাদের আরব ব্রাদার্স সিস্টার্স আছে। সো এভরিওয়ান কাম আউট। অ্যান্ড আমি স্পেশালি রিকোয়েস্ট করবো আমাদেরকে যারা ইন্ডোর্স করেছেন, আমাদের বাগ, উনাদের মেম্বার্স আছে, আমরা মুনার যে সমস্ত সদস্যরা আছেন উনারা, এবং আমাদের যে আসালকে আমি বলবো, আমাদের এই টাইম টিভির মাধ্যমে আমাদের মিসবা ভাইকে আমি রিকোয়েস্ট করব, আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের আজকে বলেছে যে ওনারা মিনিমাম 10 জন লোক পাঠাবেন, ওনারা লোক পাঠাবেন। কিন্তু একই সাথে ওনারা আসলে হয়েছে কি, বাইরে থেকে লোক পাঠায় তাদেরকে বলে আমরা যতটা কাজ না করতে পারবো, তার চেয়ে বেশি হলো কি একটা ফোন করে ওই লোকটা কোথায় আছে, সে ভোট দিয়েছে কিনা, ওইটা দেখে তারা যদি ওই তাদেরকে নিয়ে এসে ভোটটা দেওয়ানো যায়, ইট উইল ওয়ার্ক মাচ বেটার। তারপরে এত আমাদের বিদেশি যেই সমস্ত বন্ধু বান্ধবরা আছে, আমাদের চারপাশে প্রতিবেশী আছে, ওনাদেরকে বললে, আজকে আমি অনেকজনকে সাথে কথা বলছি, তাদেরকে পাঠাইছি, আমি দেখেছি নিজেও। আলহামদুলিল্লাহ, it was so wonderful that what the job we did. You saw that in front of the Ali Class Masjid, and people were there. Some people were going by car, some people was walking. I was giving them the direction. So if next 2 days is very important for us. আমরা যদি
খবরগুলো নিয়ে যে কে কোথায় আছে, কার কাছ থেকে ভোটটা আনা যাচ্ছে, ওইটুকু যদি করতে পারি ইট উইল হেল্প। আর আমি সবার কাছে আবেদন রাখবো, এই ছোট্ট একটু জায়গায়, এটা লং আইল্যান্ড সিটি অ্যাস্ট্রো ইজ নট এ বিগ এরিয়া, এইখানে যদি আমাদের বাঙালি কমিউনিটি আগামী মঙ্গলবার আমরা একটু ট্রায়াল দেই, আর আমি চাইবো যে আমরা সোমবারে যদি একটা আমাদের তরফ থেকে একটা র্যালির আমরা আয়োজন করতে পারি উইথ কার, with the all those banner and festoon, then we can just move around to the Astoria area, our election area. It will help. That's my idea. Thank you so much for having me. থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ শামসুল হক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব মিয়ামত আফজাল, আপনার কাছে যাই, এনি কমেন্ট অন ইট? ওই ইলেকশনের ব্যাপারে জি, আপনার কোনো কমেন্ট তো নাই এই বিষয়ে, রাইট? অলরেডি কমেন্ট। আমার মনে হয় আমি যেটা আহ্বান করতে চাই যে জুবাইদা ভাবি যেহেতু খারাপ হয়েছে, আমরা কমিউনিটির সবাই যার অবস্থান থেকে পারি, আমরা একজন বাংলাদেশি হিসাবে, সি ইজ দ্য ফেস অফ বাংলাদেশি কমিউনিটি, আমরা অন্যান্য সময় বিভিন্ন দেশের প্রার্থীর জন্য অনেক কাজ করেছি, আমরা যেন সবাই আগাই আসি এবং একটা হিস্ট্রি তৈরি করি। সুতরাং যে যার অবস্থান থেকে যেন আমরা আগাই আসি, এই আহ্বান করবো আর কি। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আপনি তো এনরোল এজেন্ট, এবং আপনি জানেন এনরোল এজেন্টদের এখন সাংঘাতিক বিজি সময়, এর মধ্যে আপনি জয়েন করেছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। যে আপনি জানেন যে ট্যাক্স রিটার্ন শুরু হয়ে গেছে অলরেডি, কালকে বোধহয় আপনার লাস্ট ডেট, এক্সকিউজ মি, কালকে বোধহয় লাস্ট ডেট 1090 ফাইল করার, রাইট? জি। সো একটু জানতে চাই যে যারা কালকে ফাইল করতে পারবেন না তাদের কি করণীয়, আর একটা হলো যে ট্যাক্স রিটার্ন তো শুরু হয়েছে, ট্যাক্স রিটার্নের অনেকে বেশি রিফান্ড পেতে চান, এই বেশি রিফান্ড পাওয়ার যে প্রবণতা, এটা কেন, এবং যদি পেতেই চান তাহলে তিনি কি করা উচিত? আচ্ছা, প্রথমত যেটা 1099 এর যে প্রশ্ন বললেন, কালকে 1099 ফাইলিং এর ইজ অ্যাকচুয়ালি ফর বিজনেস ফাইলিং, যাদের এমপ্লয়ার 1099 W2 যারা এমপ্লয়াররা ইস্যু করে, তারা কালকের ভিতরেই তাদের ফাইল করতে হবে। তারা যদি কালকের ভিতরে ফাইল না করে, তাদেরকে পরে পেনাল্টি দিতে হবে, এইটুকু। এটা নাথিং টু ডু উইথ দ্য ইন্ডিভিজুয়াল ফাইলিং। সো 1099 and W2 রিপোর্টিং ইজ দি লাস্ট ডে টুমরো। পরেও ফাইল করা যাবে, এক্ষেত্রে এটা এমপ্লয়ারের ক্ষেত্রে প্রযোজ্য। এখন ইন্ডিভিজুয়াল ফাইলিং এর ক্ষেত্রে আপনি যেটা বললেন যে লার্জার রিফান্ডের জন্য অনেকে আশা করে কিভাবে লার্জার রিফান্ড পেতে পারে, বা লার্জার রিফান্ডের আশায় যদি কোনো অনিয়ম করে, তাহলে এটার কি পরিণতি হতে পারে। প্রথমত হচ্ছে যে এবারে ট্যাক্স রিটার্ন ইজ এ কমপ্লেক্স। প্রথমত 2026 tax season is underway with an expectation of larger refund due to one big beautiful bill. One big beautiful bill act এর কারণে অনেকগুলি চেঞ্জ আসছে, এবং এই চেঞ্জের কারণে এবার অনেকে লার্জার রিফান্ড পেতে পারে, যারা মিডিয়াম ইনকাম এবং লো ইনকাম পিপল। এটার কারণ হচ্ছে যে আপনার ওভারটা, এই বিগ বিউটিফুল বিলের কারণে ওভার টাইমের উপরে ট্যাক্স করা হবে না। তারপরে হচ্ছে যে আপনার টিপ ইনকামের উপরে ট্যাক্স করা হবে না। সল ট্যাক্স এটা 10,000 থেকে 40,000 করা হয়েছে। তারপরে হচ্ছে যে আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট 2,000 থেকে 2,200 করা হয়েছে। তারপরে হচ্ছে যে আপনি যদি আমেরিকান মেড গাড়ি কিনেন, তাহলে ইন্টারেস্ট ডিডাকশন এখানে প্রায় $10,000 আছে। এই যে অনেকগুলি কারণ, এই কারণের কারণে, এবং আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশনের কথা বললাম, সেটা বাড়ানো হয়েছে। তারপরে হচ্ছে যে আর্ন ইনকাম ক্রেডিট, সেটাও বাড়ানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি ওই যে লার্জার রিফান্ড পেতে চান, এবং যদি আপনি আইন কানুন মোতাবেক লার্জার রিফান্ড পেতে চান, তাহলে আপনি একজন ক্রিডেন্সিয়াল প্রিপেয়ারের কাছে আপনাকে যেতে হবে। এবার যেহেতু অন্যান্য বছরের মতো ট্যাক্স রিটার্ন না, অনেকগুলি আইন এখানে সংযুক্ত করা হয়েছে, সুতরাং আপনি তার কাছে গিয়ে ট্যাক্স ফাইল করলেই কিন্তু আপনার ভুল হতে পারে। যদি ভুল হয়, তাহলে আপনার ইট উইল ট্রিগার এন অডিট, এবং এটা অডিটে যদি যায়, তাহলে ডিউ টু আইআরএস স্টাফিং, এখন যেহেতু রিডিউস আইআরএস স্টাফ আছে, যদি এটা আপনার অডিটে যায় অথবা রিভিউতে যায়, তাহলে অনেক দিন পর্যন্ত সেটা লেগে যেতে পারে যে আপনার অডিট ক্লিয়ার হওয়ার জন্য। এই জন্য মেক শিওর যে আপনি একজন ক্রিডেন্সিয়াল প্রিপারার, যার অনেক দিনের অভিজ্ঞতা আছে, ট্যাক্সের বিষয়ে লেখাপড়া করে যারা শিক্ষিত, তাদের কাছে যাই এই বছর ট্যাক্স ফাইল করবেন। আদারওয়াইজ যদি আপনি
কোনো ধরনের আম, আহ, আহ, অপরিপক্ক এবং যাদের বিশেষ কোনো নলেজ নাই ট্যাক্সের ব্যাপারে, তাদের কাছে করলে আপনার রিটার্ন রিভিউ হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যখন রিটার্ন করবেন, এই বছর কিন্তু ডাইরেক্ট ডিপোজিট আপনাকে করতে হবে। যদি আপনি ডাইরেক্ট ডিপোজিট না করেন তাহলে কিন্তু আপনার রিটার্নকে ফ্রিজ করে দিবে তারা। ডাইরেক্ট ডিপোজিট হচ্ছে যে আপনি ব্যাংকের ইনফরমেশন দিয়ে আপনি রিটার্নটা করতে হবে। যদি আপনার ওখানে ব্যাংক ইনফরমেশন না থাকে, ডাইরেক্ট ডিপোজিট অপশন না থাকে, তাহলে এটা ফ্রিজ করে দিয়ে আপনাকে নোটিশ দিবে যে আপনার ব্যাংকের ইনফরমেশন দিয়ে আপনার রিটার্নটাকে আপডেট করতে। এক্ষেত্রে ফ্রিজ করলে আপনার রিটার্ন পেতে পেতে ডিলে হতে পারে। এই জন্য হচ্ছে যে আপনি ভালো অভিজ্ঞ একজন প্রিপারার প্রথমে খুঁজবেন, করে সঠিকভাবে আপনি ফাইল করবেন এবং এজ আর্লি অ্যাজ পসিবল আপনার সমস্ত ডকুমেন্ট যদি রেডি থাকে তো সব সময় আগে ফাইল করা ভালো। কারণ হচ্ছে যে যদি আপনার রিটার্নটা যদি অডিটে যায় তাহলে করে আপনি যথেষ্ট সময় পাবেন টু ফেস দ্য অডিট, এন্ড আপনার পয়সাটা বেশি দিন হয়তো আইআরএস ধরে রাখতে পারবে না, আপনার রিফান্ডটা তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে। আরেকটা জিনিস আমি বলি যে সবচেয়ে বেশি যে অনেকেই এখন দেখা যায় যে ভালো শুট কুট পরে নতুন চাকচিক্যপূর্ণ অফিস করে বসে গেছে। তো দেখা গেছে যে আমার কাছে এমন কোনো লোক আসছে যে 2-3 লাইনে একটা জব লেটার করতে পারে না। এখন সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় দেখছি বড় ক্রুজ শুট পরে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে যে উনি ট্যাক্স ফাইল করেন, বিজনেস ইন্ডিভিজুয়াল এন্ড এভরিথিং। সুতরাং বুঝে শুনে ফাইল করবেন। যদি ভুলের কারণে আপনি অডিটে পড়ে যান, বহু সময় পর্যন্ত লাগতে পারে আপনার রিটার্নটা রিলিজ করতে। আরেকটা কথা হচ্ছে যে আপনি একটা অনলাইন অ্যাকাউন্ট করবেন। অনলাইন অ্যাকাউন্ট করলে কি হবে যে আপনি তাড়াতাড়ি আইআরএস এর সাথে আপনি কমিউনিকেট করতে পারবেন এবং আপনার রিফান্ড ইস্যু হয়েছে কিনা, যদি রিফান্ড কত টাকা ইস্যু হয়েছে, যদি আপনার পেমেন্ট করার যদি কোনো দরকার পড়ে আপনি পেমেন্ট করতে পারবেন, এন্ড সো মেনি থিংস ইউ ক্যান ডু ইট। আপনি যদি একবার অনলাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ইটস এ লাইফ টাইম অ্যাকাউন্ট। এখানে অনেক কাজ, আপনার ট্রান্সক্রিপ্ট থেকে শুরু করে আপনার পেমেন্ট, তারপরে আপনার কোনো নোটিশ, এগুলি যদি সবগুলি আপনি দেখতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে যারা আগে আইডেন্টিটি থ্যাফটের ভিকটিম যারা হয়েছে তারা যদি পিন না পান তাহলে আইআরএস থেকে প্রতি বছর নভেম্বর অথবা ডিসেম্বরে আইডেন্টিটি পিন পাঠায়। ওই পিন না হলে আপনি ইলেকট্রনিক্যালি রিটার্ন করতে পারবেন না। তাহলে আপনি যদি এটা না পেয়ে থাকেন আপনাকে পেপার রিটার্ন করতে হবে। আর আপনি যদি পেপার রিটার্ন করেন তাহলে লঙ্গার পিরিয়ড এবং বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে টু প্রসেস দিস রিফান্ড। তাহলে আইডেন্টিটি থ্যাফট পিন আপনি না পেলে কি করবেন, আপনি irs.gov এ যাইয়া যদি একটা অ্যাকাউন্ট করেন, ওখানেও আপনি আইডেন্টিটি পিন আপনি ওখান থেকে পেতে পারেন এবং এক্ষেত্রে আপনি ইলেকট্রনিক্যালি ফাইল করলে আপনি আপনার রিটার্নটা সহজে রিলিজ হয়ে যাবে। এই বছর ট্যাক্স ল চেঞ্জের কারণে এই বিভিন্ন চেঞ্জের কথা যে সমস্ত কথা বললাম, এই চেঞ্জের কারণে এক্সপার্টরা মনে করছে যে অন্যান্য বছরের চেয়ে প্রায় 25% মোর রিফান্ড ট্যাক্স পেয়াররা পাবে। তবে বেশি আপনি যে কথা বললেন যে বেশি রিফান্ড পাওয়ার কারণে যদি আপনি ভুল তথ্য দিয়ে থাকেন, আপনি যদি দেখা যায় যে আপনার চাইল্ডের ক্ষেত্রে যদি আপনি রং ইনফরমেশন দিয়ে থাকেন, আনইনকাম ক্রেডিট যদি আপনি নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার পোটেনশিয়াল পেনাল্টি হতে পারে। এটা দেখেন 2 থেকে যদি আপনি ধরা খেয়ে যান তাহলে পরবর্তী 2 ইয়ার্স থেকে 10 ইয়ার্স পর্যন্ত আপনি আর কোনো আনইনকাম ট্যাক্স ক্রেডিট আপনাকে আইআরএস দিবে না। আর আরেকটা কথা হচ্ছে যে রিফান্ড আপনি রিটার্ন যত তাড়াতাড়ি করে নেন না কেন, আপনি ফেব্রুয়ারি 15 আগে কোনো রিফান্ড ইস্যু করা হবে না। তো সুতরাং যেহেতু এমনিতেই রিফান্ড ইস্যু করতে ডিলে করবে, অপেক্ষা না করে তাড়াতাড়ি করে একজন সঠিক প্রিপেয়ারের কাছে যার প্রফেশনাল ক্রিডেন্সিয়াল আছে এবং যিনি সৎ, যার বহুদিনের অভিজ্ঞতা আছে, এই ধরনের একজন ট্যাক্স প্রিপেয়ার দিয়ে যদি আপনি রিটার্ন এটলিস্ট এই বছর না করেন, তাহলে যদি কোনো ভুলের কারণে আপনার রিটার্ন যদি অডিটে অথবা রিভিউতে যায় তাহলে অনেক ঝামেলা হতে পারে। সুতরাং ঝামেলা এড়াতে আপনি একজন ভালো প্রিপেয়ার এবং অভিজ্ঞ প্রিপেয়ারে যাইয়ে আপনি রিটার্ন ফাইল করবেন, তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। এইটুকু। থ্যাংক ইউ তাহের ভাই। থ্যাংক ইউ সো মাচ। আর 1 মিনিট সময় নিয়ে আপনার যে তাহলে আপনি যেটা বললেন যে যাদের ব্যাংক যে আপনি বলেন অনলাইন ব্যাংকিং বা ব্যাংকের যে দিতে হবে, এটা থেকে ব্যাংকের যাদের অ্যাকাউন্ট নাই ব্যাংকে তারা কিভাবে করবে? যেমন সেভ আউট কিছু লোক আছে হয়তো অ্যাকাউন্টই নাই, তারা কি করবে? ওকে
So it's a very good question. That's why I'm saying like tax season has just started now. Only 3-4 days is gone. So এখনো আপনার কাছে have more than 3 months. So যাদের অ্যাকাউন্ট নাই তাদের উচিত হবে ট্যাক্স প্রিপারেশনে যাওয়ার আগে অ্যাকাউন্টটা করে না। অ্যাকাউন্টটা করে নিয়ে গেলেই তো এটা সমস্যার সমাধান। অ্যাকাউন্ট করতে তো তেমন সময় লাগে না, ব্যাংকে একটা অ্যাপয়েন্টমেন্ট করে গেলে কোনো ব্যাংকে অ্যাপয়েন্টমেন্টও লাগে না, সরাসরি যাইয়া একটা অ্যাকাউন্ট করে তারপরে অন্যান্য কাগজপত্র নিয়ে তারপরে আপনি ট্যাক্স প্রিপারের কাছে আসলে আপনি ডাইরেক্ট ডিপোজিট অপশনটা নিতে পারবেন। কারণ এটা নেওয়া খুবই জরুরি, কারণ এবার ডাইরেক্ট ডিপোজিট না থাকলে আইআরএস বলছে যে আপনার রিফান্ডটা ফ্রিজ করে দিবে। রিফান্ড ফ্রিজ মানে আপনি যত সময় পর্যন্ত না তাদেরকে আপনি ব্যাংকের ইনফরমেশন না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা এটা ইস্যু করবে না, অথবা একটা ওয়েবার ফর্ম আছে সেটা ফিল আপ করে পাঠাতে হবে যে আপনি চাচ্ছেন না যে আপনি আপনার রিটার্নটা ডাইরেক্ট ডিপোজিট করার জন্য। তো এক্ষেত্রে যে সময়টা যাবে আপনার অনেক ডিলে হয়ে যাবে। আর ডিলে হবে এই কারণে যে আইআরএস ইজ নাও আন্ডারস্টাফড, প্রচুর কাস্টমার সার্ভিসের লোক নাই, পেপার প্রসেসিং এর লোক কম। সুতরাং যদি একবার আপনার ফ্রিজ হয়ে অথবা রিভিউতে যায় এটা রিলিজ করাতে অনেক সময় লাগবে। সুতরাং যেটা একেবারেই সহজ, ব্যাংকে যাই একটা অ্যাকাউন্ট করে তারপরে আপনি আসবেন, ব্যাংকের ইনফরমেশনটা দিবেন, এটা সহজ হয়ে যাবে। কারণ এটা প্রেসিডেন্সিয়াল অর্ডার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প in September signed a rules that IRS should not issue a paper check from now on. Not only IRS, আরো বিভিন্ন যে সমস্ত গভর্নমেন্ট এজেন্সি আছে যাদেরকে টাকা পয়সা দেওয়ার কোনো ইস্যু থাকবে তারাই ডাইরেক্ট ডিপোজিট অপশনের মাধ্যমে যেন টাকাটা নেয়। এই কারণেই কিন্তু এবছর IRS আর কাউকে পেপার চেক দিচ্ছে না, ব্যাংকের ইনফরমেশন দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনাব মোহাম্মদ আফজাল। উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড ইটস এ বিজিয়েস্ট টাইম অফ দ্য ইয়ার আপনাদের জন্য। আগামী এপ্রিল পর্যন্ত, বোধহয় এপ্রিলের 15 তারিখ পর্যন্ত আপনারা উইল বি ভেরি বিজি, বাট মাঝে মধ্যে আমাদের রুলসে শামিল হবেন, এটি আমরা আপনার কাছে প্রত্যাশা জি। করি। আরেকটা কথা 30 সেকেন্ডে বলি, এটা ভালো কথা বলছেন যে এপ্রিল 15 পর্যন্ত যদিও এটা রেগুলার টাইম, যারা এর ভিতরে কাগজপত্র রেডি না হয় তারা কি করবে? আপনি যেভাবে 1099 এর কথা বলছিলেন, যারা ইন্ডিভিজুয়াল রিটার্ন এপ্রিল 15 এর ভিতরে করতে পারবেন না তারা এর ভিতরে যেন এক্সটেনশন করে নেয়। এক্সটেনশন নিলে তারা অটোমেটিক 6 মান্থ এক্সটেনশন পাবে, মানে যারা এক্সটেনশন নিবে তারা অক্টোবরের 15 পর্যন্ত টাইম পাবে টু ফাইল দেয়ার ট্যাক্স রিটার্ন উইদাউট পেইং এনি লেট ফাইলিং পেনাল্টি। সো October 15 for extension. থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। এবং আজকে যে প্রথম দিকে যে আলোচনা করলাম আমরা, যে ডিস্ট্রিক্ট 36 অ্যাস্টোরিয়া লং আইল্যান্ড সিটিতে আর্লি ভোটিং চলছে এবং এটা রোববার পর্যন্ত চলবে। 4টি জায়গায় ভোট হচ্ছে। আপনারা বাংলাদেশি যারা আছেন বা অন্য আপনাদের বন্ধুবান্ধব পরিচিত আমেরিকান যারা আছে তাদের সবাইকে ভোট দিতে অনুপ্রাণিত করবেন। বাংলাদেশি ক্যান্ডিডেট মেরেজ ওয়াইদা সেখানে ইলেকশন করছেন। আমরা আশা করি আপনারা সবাই ভোট দিতে যাবেন। অন্য আরও ক্যান্ডিডেট আছেন, বাংলাদেশি একমাত্র মেরেজ ওয়াইদা ইলেকশন করছেন। যাই হোক, মঙ্গলবার হবে চূড়ান্ত ভোটের দিন। যদি এই 2 দিন কোনোভাবে ভোট দিতে অপারগ হন তাহলে মঙ্গলবারে অবশ্যই ভোট দেবেন, এরপরে আর কোনো সুযোগ থাকবে না। যাই হোক, আপনারা আজকে আমরা যা আলোচনা করলাম এ পর্যন্তই। আগামীকাল আবার আমরা আসবো এবং কথা বলবো। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।